স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আজিফান জুমান। বিচারিক আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করে বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সাথে ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংবিধানের ১১৬ ধারা অসাংবিধানিক ঘোষণা করে ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিষয়ে সংবিধানের ৫ম ও ৪র্থ সংশোধনী বাতিল ঘোষণা করেন আদালত। মামলার নথি থেকে জানা যায় সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫ আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী। রিটে বলা হয় ১৯৭২ সালে সংবিধানে বিচারিক আদালতের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ছিল। ১৯৭৪ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এই সমস্ত কারণে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। সংবিধানের ১১৬ ধারা অসাংবিধানিক ঘোষণা ও ৩ মাসের মধ্যে বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক আর তার সাথে আলাপচারিতায় সহকর্মী জাহিদুল বাশার। ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটি আপনি বলছিলেন খানিকটা, যে বিচার বিভাগের নিয়ন্ত্রণ এতদিন একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে ছিল, খানিকটা ছিল নির্বাহী বিভাগের হাতে এবং সুপ্রিম কোর্টের কিছুটা পরামর্শ নেওয়া হতো এবং এই কারণে বিচার বিভাগের উপরে রাজনৈতিক বা সরকারের ব্যাপক প্রভাব ছিল, যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানে শত শত হাজারো উদাহরণ আছে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক তিনি রয়েছেন সরাসরি। আমরা তার সাথে এই বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করব। তিনি একেবারে রায়ের সেই শুরু থেকে, বিষয় যখন রিট হয়েছিল সেই সময় থেকে খোঁজখবর রাখছিলেন। ব্যারিস্টার ওমর ফারুক, স্বাগত আপনাকে। আজকে রায় হলো, এই রায় নিয়ে আপনারা আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে এটি আপনারা ফলো করছিলেন, আপনাদের একটা চাওয়া ছিল, বিশেষ করে এক কথায় মাজদার হোসেন মামলার যেই চূড়ান্ত পরিণতি আপনারা দেখতে চেয়েছিলেন, সেটি কি আসলে আজকে রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা পূর্ণভাবে? শুভ সূচনা হলো। এটা ডেডলক ছিল, অর্থাৎ এই বিচারাঙ্গনকেও কলাপস করার জন্য, কুক্ষিগত করার জন্য, রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আলটেরিয়ার মোটিভে এটা সংসদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের এখানে অনেক উদাহরণ আছে যে ফরমাইশি আদেশ হতো, এবং ফরমাইশি আদেশ হতো এই কারণে যে তাদের চাকরিটা, তারা এখন চাকরিজীবীর মতোই হয়ে গেছে বিচারকরা। যদিও আমি বলি যে বিচারক মনে করে সে চাকরি করে, উনি বিচারক না, চাকরির পর্যায়ে নিয়ে গেছে। এখন কারো সুইট উইলে, মমতাজের সুইট উইলে, আনারের সুইট উইলে একজন বিচারপতি অপসারণ করা যেত। আর যেহেতু অপসারণ কথা করা যেত, এই ধরনের সৌট তলোয়ার কাঁধের উপর রেখে ফরমাইশি আদেশগুলো হয়েছে। সবচেয়ে বড় উদাহরণ আমি বলে দেই, বেগম খালেদা জিয়ার একটা ইরেগুলারিটিজের কারণে তাকে 5 বছরের সাজা, সব নিয়ম কারণ ব্যত্যয় ঘটিয়ে 10 বছর দিয়েছে এবং সেটি নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, সেটি নিয়ে পুরস্কারের বিষয় সামনে এসেছে। তাহলে প্রথম কথা হলো, অন্তত এই জিনিসগুলো আর ঘটবে না বলে মনে করি। তবে যারা এই কর্তৃপক্ষ এখন কর্তৃপক্ষ হয়েছেন, হবেন, তাদের মানসিকতার উপর ডিপেন্ড করবে। তারা কতটুকু স্বাধীন নিজেকে ভাবেন, নিজেকে স্বাধীনভাবে কতটুকু কাজ করবেন, সেইটার উপর রেজাল্টটা নির্ভর করবে। দেখুন, আপনি বলছিলেন যে এখন ওই ধরনের ফরমায়েশি রায় বা সেই ধরনের প্রেসারে বিচারকরা থাকবেন না। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করার কথা বলা হচ্ছে 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের যে সচিবালয় হবে সেটা যে আবার নির্বাহী বিভাগের মতো হবে না, সেইটা আপনারা কতটা আশ্বস্ত হচ্ছেন? এখানেও তো একই মানুষ। তো আমি আপনার কথায় সম্পূর্ণ একমত, আমরা মানুষ। তো তবে আমরা যদি আলাদা সচিবালয় হয়, যদি আলাদা চিফ জাস্টিস এবং ওনার যদি অ্যাসোসিয়েটসের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে অ্যাটলিস্ট আমরা মনে করি যে এখানে অত বড় ব্যত্যয় ঘটবে না, কারণ এখানে আমাদের চোখের সামনেই সবকিছু ঘটবে। আপনার সাথে আমি একমত, আবার বলি, অর্থাৎ যেই ম্যান এইটার বিহাইন্ডে কাজ করবে,
যারা যারা যেই হিউম্যান বিইংগুলো এখানে পদায়ন হবে তাদের উপর অনেকটা নির্ভর করে, এবং তাদের নির্ভর করে এই কারণে তাদের চাকরির যদি স্বাধীনতা থাকে, তাদের যদি পানিশমেন্ট না হয়, অযথা পানিশমেন্ট বদলি না হয়, অযথা যদি হয়রানি না হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে যারা যারা কাজ করবে তারা স্বাধীনতা ভোগ করবে এবং স্বাধীনভাবে তাদের কনসায়েন্স, তারা বিবেক তারা কাজে লাগাবে, ইমপ্লিমেন্ট করবে, কিছুটা কমবে। আমি মনে করি না যে রাতারাতি সব কিছুর পরিবর্তন ঘটবে, কারণ আমরা যেই মানুষগুলো দেখছি, যেই মানুষগুলোকে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, অনেককে দেখছি যে এখন ফ্যাসিস্টের মতোই হয়ে যাচ্ছে। তো সেটি ব্যাড উদাহরণ আছে, কিন্তু গুড উদাহরণ এটি হবে যে আমরা শুরু করতে যাচ্ছি। অ্যাটলিস্ট সাধারণ বিচারপ্রার্থী যারা আছেন তারা অধিক আগ্রহে তাকিয়ে আছেন এবং তারা মনে করেন যে এই একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে বিচার সহজলভ্য হওয়া সেটি হবে, এবং এই সহজলভ্য বিচারের ক্ষেত্রে এই সচিবালয় ভালো ভূমিকা রাখবে। আমি একটু অ্যাড করি, আমাদের মাননীয় প্রধান বিচারপতি কিন্তু এই সচিবালয়ের জন্য রাত দিন পরিশ্রম করেছেন একটা কারণে। একটা আলাদা সচিবালয়, আলাদা অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের তত্ত্বাবধানে যদি হয় সেটি কিন্তু অধিক ফলপ্রসূ হবে বলে মনে করে ওনারা, আমরা মনে করি, সাধারণ মানুষ মনে করে, এবং সেই মনে করার উপর একটি সূচনা হোক, আমি সূচনাটাই প্রত্যাশা করি। আপনি আজকে যে আদেশ যেটি দেয়া রায় যেটি দেয়া হলো, 116 অনুচ্ছেদ যেটি ছিল চলমান, যেটি ছিল সেটি অবৈধ ঘোষণা করে পূর্বের 74-এর যে দুঃখিত 72-এর মূল সংবিধানে যেটি ছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাতে বিচারকদের সকল ক্ষমতা, নিয়ন্ত্রণ, বদলি, তাদের পদোন্নতি সব থাকবে। একজন সাধারণ বিচার প্রার্থী এই খবরে তিনি উচ্ছ্বসিত কেন হবেন, বা তার কাছে এই খবরটি গুরুত্বপূর্ণ কেন? তার কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, দেখেন, সারা বাংলাদেশে শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিষয় না তো, প্রান্তিক মানুষ তার এলাকায়, তার জেলায় যে কোর্ট কাছারিগুলোতে যে পদায়ন হতো, অনেক ক্ষেত্রে দেখা যেত যে পানিশমেন্টের পদায়ন হতো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, যাদেরকে পানিশমেন্টের পদায়ন করতো তারা কাজ করতো না। আমার কথা হলো, এই রায়ের ফলে 72-এ ফিরে যাওয়ার ফলে যদি সুপ্রিম কোর্টের কাছে সব ক্ষমতা থাকে, আমি দৃঢ় বিশ্বাস যে এই বাংলাদেশের সমস্ত জেলায় যে পদায়নগুলো হবে তারা কোনোটাই পানিশমেন্ট হবে না, অর্থাৎ আনপ্লেজেন্ট হবে না, এবং তাদের চাকরির নিশ্চয়তা, তাদের বদলির নিশ্চয়তা, তাদের এগুলো যখন কনফার্ম হবে, তখন একটা মানুষ যে বিচার কার্যে বসবে, আল্লাহর পরের প্রতিনিধি, নেক্সট টু দ্য গড আমরা বলি, আশা করি কিছুটা বেরিয়ে আসবে তারা। আমরা আবার একটু লিগ্যাল পয়েন্টে আসি। এরই মধ্যে আমরা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যে খবর পেয়েছি, এই রায়ের বিরুদ্ধে তারা অ্যাপিলেট ডিভিশনে যাবেন, উচ্চ আদালত, আরো ফার্দার কোর্টে যাবেন। এখানে 3টি বিষয় ছিল। একটি ছিল পরবর্তী সচিবালয়, অর্থাৎ আলাদা সচিবালয় গঠন, এবং যেই শৃঙ্খলা বিধি যেটি ছিল সেটি, এবং 116 অনুচ্ছেদ। আমরা দেখেছি সরকারের দিক থেকে শুধু সচিবালয় প্রতিষ্ঠার জায়গাটুকুতে রাজি হয়েছিলেন যে আলাদা সচিবালয় হতে পারে, কিন্তু এই অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করা বা শৃঙ্খলা বিধি নিয়ে তারা কিন্তু একমত ছিলেন না রিট পিটিশনারদের প্রেয়ারের সাথে। আবার যদি ফার্দার কোর্টে যায় সেক্ষেত্রে আপনার ধারণা? আমার ধারণা, এখানে যেহেতু ওভারকাম হয়েছে, পুরো জাতির একটি চাওয়া পাওয়া, সেটি ভালোভাবে অ্যাড্রেস হবে অ্যাপিলেট ডিভিশনে, এবং আমি মনে করি অ্যাপিলেট ডিভিশনের যে সেট আপটা আছে, এই সেট আপটা কিন্তু জনগণের কথা ভাবে, অর্থাৎ সাধারণ প্রান্তিক মানুষের বিচারের কথা ভাবে, সার্বভৌম, স্বাধীন এবং একদমই ফ্রি বিচারক যাতে সবখানে থাকে এটা নিয়ে ভাবেন। তো সুতরাং আমাদের সামনে যে এই ভালো শুভ ভাবনাগুলোর মানুষগুলো আছে, তাদের হাত ধরে আশা করি একটি ভালো কিছু আসবে, এবং আমি আশা করি এটার ফাইনালিটি হবে। আমি আশা করি শুধু ফাইনালিটি না, এই ফাইনালিটি হওয়ার সাথে সাথে এক ধরনের একটা ইমপ্রেশন যাতে তৈরি হয় সারা দেশে, যে এখন কোনো বিচারপতি কারো অধীনস্থ না, ইভেন একজন ম্যাজিস্ট্রেটও সংবিধানে তাকে যে উইল পাওয়ার দিছে, সে স্বাধীনতা দিছে, সে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন, একটু এই বিষয়টা অনেক সময় যারা সরকারের দিকে থাকেন, ইভেন আমরা এই আপনি 24-এর কথা বলছিলেন, গণঅভ্যুত্থানের পরেও শুনেছি যে সরকারের ভিতর একটা মেলবন্ধন থাকাটা দরকার। এই মুহূর্তে বিচার বিভাগ 116 অনুচ্ছেদ একটা প্রতিবন্ধকতা ছিল, সেটিও পেরিয়ে গেল, একেবারে আলাদা হয়ে যাচ্ছে। সেই জায়গায় আলাদা হলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচার বিভাগ পুরো সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকছে। আমি নিয়ন্ত্রণ শব্দটা এই জন্য বলছি। তো সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আলাদা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আমি নিয়ন্ত্রণের উপরেই জোর দিই, কোনো নিয়ন্ত্রণ থাকতে পারবে না। আবার বলি, আমাদের সংবিধানে একজন ম্যাজিস্ট্রেট যিনি বিচারক হিসেবে যখন দায়িত্ব পালন করেন, উনি কারো চাপে, উনি কারো প্ররোচনায়, উনি কোনো কিছুতে বায়াস হয়ে কাজ করবেন না। সংবিধান তাকে প্রোটেকশন দিয়েছে। এখন আমরা যারা আসি, যারা মানুষ হিসেবে ওখানে বসি, তাদের মন মানসিকতার উপর সব কিছু ডিপেন্ড করবে। তারপরেও সবচেয়ে বড় কথা, তার চাকরি, তার বদলি, তার আরামায়াসের নিশ্চয়তা যদি সে পায়, সে ভালো কাজ করবে। আর যেটি আপনি বলছেন যে নিয়ন্ত্রণ, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মন্ত্রণালয় আছে, তাদের আরও অনেক কাজ আছে, তাদের অনেক আইন ড্রাফট করার বিষয় আছে, তাদের আরও অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ আছে। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, টোটালি
এই বিচার যে সচিবালয় হওয়ার পরে একটি বাজেট হবে, যেই বাজেটে একদম সম্পূর্ণ স্বাধীনভাবে এই সুপ্রিম কোর্টের বাজেট হিসাবে আসবে এবং এইটার খরচ, এটার ব্যয়, এটার যা কিছু যাবতীয় আছে এই কর্তৃপক্ষের মাধ্যমে হবে। আমার একদম শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এর ফলে এই বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, আমি এখন বলবো, এর ফলে কি 44-45 লাখের মতো মামলা জট আছে, এই জায়গায় কোনো পরিবর্তন শীঘ্রই আসবে আপনার মনে হয়? এখানে কোনো প্রভাব পড়বে? বড় কঠিন প্রশ্ন। মামলার জট দিনে দিনে বাড়ছে, আপনি কমার তো সম্ভাবনা নাই। এটি কমাতে হলে আমাদেরকে এই 8 ঘন্টা যে নির্ধারিত আছে, 8 ঘন্টা আমাদের 8 ঘন্টা কাজ করতে হবে। আমি কারো প্রতি বিরূপ পোষণ করে বলছি না, আমাদের কোর্ট কাছারিগুলা সব ক্ষেত্রে আমরা 8 ঘন্টা কাজ করা যায় না বা করা হচ্ছে না। আমি মনে করি এই ক্ষেত্রে মনিটরিং খুব দরকার। মাননীয় প্রধান বিচারপতি এই ক্ষেত্রে স্ট্রং একটা মনিটরিং কমিটি করবে, ইভেন হাইকোর্টে এবং অধস্থন আদালতে, যাতে 8 ঘন্টা অন্তত প্রান্তিক মানুষ সেবা পায়, যাতে 8 ঘন্টা যাতে এজলাসে বসা হয়, যাতে প্রান্তিক মানুষের যাতে দিনের পর দিন একজন না হয়, যাতে দিনের পর দিন যাতে বিচারকের অনুপস্থিতিতে মামলা দীর্ঘায়িত না হয়। এই জিনিসগুলো অ্যাড্রেস করলে কিছুটা কমবে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, এবং আজকে যে আদালতের ঐতিহাসিক রায়, যে দুজন বিচারপতি বলেছেন, রাষ্ট্রপক্ষ বলছে এই ঐতিহাসিক রায় বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটি ছিল সেটি কমে গেছে। সুতরাং সেই জায়গা নিয়ে তিনি বিশ্লেষণ করছিলেন এতক্ষণ আমাদের সাথে থেকে। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, এবং তার সাথে আলাপচারিতায় ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। চলে যাচ্ছি আমরা খবরের পরের অংশে। বিগত সরকারের সময়ে রাজনৈতিক ভিন্ন মতের লোকদের বিভিন্ন বন্দিশালায় বন্দী রাখার সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। এর আগে বেলা 12টার দিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, চৌধুরী মামুন পুলিশ প্রধান থাকায় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপন বিষয় জানেন, যা তার সাক্ষ্যে আদালতকে জানান। এছাড়া জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনা ও গণভবন থেকে কিভাবে মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানান তিনি। এর আগে জবানবন্দিতে চৌধুরী মামুন জানান, জুলাই অভ্যুত্থান দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা আসে শেখ হাসিনার কাছ থেকেই। জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ট্রাইব্যুনালের নতুন ভবনে মেরামত কাজ পরিদর্শন করে একথা জানান আইন উপদেষ্টা। এ সময় সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আইন উপদেষ্টা জানান, এ মাসেই নতুন ভবনে স্থানান্তর হচ্ছে ট্রাইব্যুনাল ২। বলেন, সরকার জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ নতুন ভবনে স্থানান্তর করা হবে। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্ট সরকার। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পার্মানেন্টলি যেন উঠে আসতে পারে, এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল, সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে। সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে টিন শেডে, এটা আগামীকাল থেকেই আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন টিন শেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিকেলে বৈঠকে বসবেন ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিরা। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম। এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সাথে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ বছরে ৩টি বিতর্কিত নির্বাচনে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা করে জাতীয় পার্টি। এদেশে ভারতীয় প্রভাবের রাজনীতি চর্চায়ও অন্যতম ভূমিকা দলটির। এজন্যই এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনীতিকরা বলছেন আওয়ামী লীগের সবকিছুকে বৈধতা দেয়ায় এখন পুনর্বাসনের অভিযোগ উঠছে জাতীয় পার্টির বিরুদ্ধে। 2008 সালের নির্বাচনে জয় পেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকার সব ব্যবস্থার পায়তারা করে আওয়ামী লীগ। তাদের অধীনে 3টি নির্বাচনই ছিল বিতর্কিত। এসব ক্ষেত্রে আজ্ঞাবহ সহযোগীর ভূমিকা রাখে জাতীয় পার্টি। 2024 সালের নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন দল যখন তত্ত্বাবধায়কের দাবিতে অটল, সে সময় ভারত সফর করেন জাতীয় পার্টির নেতারা। ফিরে এসে ভোটে অংশ নেয়ার ইঙ্গিত দেন জিএম কাদের। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না। 2018 সালে সিএমএইচে ভর্তি থেকেই সমঝোতার আভাস দেন প্রয়াত নেতা এরশাদ। 2014 সালের নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের কথা বললেও তৎকালীন ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর মত পাল্টায় দলটি। ভারতীয় ইন্ধনের রাজনীতির জন্য আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দায়ী করেন অনেকে। এরই ধারাবাহিকতায় এখন দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে বলছেন বিশ্লেষকরা। জাতীয় পার্টি রাজনীতিটা সবসময় সুযোগ সন্ধানী রাজনীতি, এবং যে কারণে তারা আওয়ামী লীগের ফ্যাসিজমের দোসর হয়েছিল। 18 সাল বা 24 সালের নির্বাচনের আগে ভারত সফরের পরে জিএম কাদেরের বক্তব্য থেকে বোঝা যায় যে তারা কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি দ্বারা কতটা প্রভাবিত, কতটা বাইরের রাজনীতি দ্বারা প্রভাবিত। বিগত সরকারের সবকিছুকেই জাতীয় পার্টি বৈধতা দিয়েছে বলে মনে করেন এনসিপি। একটি দল ভারত থেকে নিয়ন্ত্রিত হয় ঠিক আওয়ামী লীগের মতোই, সেই ফ্যাসিবাদী কাঠামো যারা আসলে টিকিয়ে রাখতে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ যেই ফ্যাসিবাদী কাঠামোর দ্বারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেটির বৈধতা দান করেছে যে জাতীয় পার্টি, তারাও কিন্তু সমানভাবে দোষী। এদিকে জাতীয় পার্টি কোনো দেশের হয়ে রাজনীতি করে না বলে এখনো দাবি নেতাদের। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়ে বেশ কয়েকটি দলের নেতারা সরব। তাদের অভিযোগ আওয়ামী লীগ পুনর্বাসনের হাতিয়ার হতে যাচ্ছে দলটি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিশ্চয়তা কাটার পর ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় আবারও জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা, পাশাপাশি শিক্ষার্থীদের কাছে ইশতেহার তুলে ধরছেন তারা। অনেক প্রার্থীর অভিযোগ, দলীয় প্যানেলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। একই সাথে ভোটের জন্য টাকা বিতরণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এর আগে সোমবার বিকেলে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এই সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। তবে কিছুক্ষণের মধ্যেই চেম্বার জজ আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত করার সংবাদ আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসু নির্বাচন ঘিরে তো জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তো শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? সকাল থেকেই প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তারা যাচ্ছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানে তাদের ভূমিকা কি হবে নির্বাচিত হলে সেগুলো শিক্ষার্থীদের কাছে বলছেন। আর আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারাও খুবই উচ্ছ্বাসিত 9 সেপ্টেম্বরের ভোট নিয়ে। তারা বলছেন যে তারা তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। শিক্ষার্থীদের দাবি ডাকসু নির্বাচনকে নিয়মিত ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে। প্রতি বছর যেরকম নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয়, নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়, তেমন ডাকসু নির্বাচনের জন্য একটি নির্ধারিত সময় থাকবে। সেই সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন হবে। এটি নিয়মিতভাবে প্রতি বছর যাতে হয়, এই বছর হওয়ার পরে যাতে আবার বন্ধ না হয়ে যায়, এমনটাই দাবি হচ্ছে শিক্ষার্থীদের। প্রার্থীরা বলছেন তারাও চান ডাকসু নির্বাচন নিয়মিতভাবে হোক। ডাকসু নির্বাচন নিয়মিতভাবে হলে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে এবং ভিন্ন মত সহ মত প্রকাশের যে স্বাধীনতা সেই চর্চা অব্যাহত থাকবে বলে প্রার্থীরা মনে করেন। আমি কথা বলেছিলাম ছাত্রদলের প্রার্থী আবিদের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। তবে
ছাত্রদলের একটি দাবি রয়েছে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে 8টি ভোট কেন্দ্র, সেটি 40,000 শিক্ষার্থীর ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত নয়, তাই এই ভোট কেন্দ্রগুলো বাড়ানোর দাবি জানাচ্ছেন। ছাত্রদলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হচ্ছে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ছাত্র শিবিরও একই ধরনের কথা বলছেন, তারাও বলছেন যে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ছাত্র শিবিরও বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে তারা কাজ করবে নির্বাচিত হলে, এবং সেই প্রত্যাশাই সেই আশ্বাসই তারা শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্রার্থী রয়েছে তাদের সাথে, তারাও বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো দূর করতে তারা নির্বাচিত হলে কাজ করবেন। সেই সঙ্গে তারা আরও একটি দাবি জানাচ্ছেন যে এই ভোট চলাকালীন সময়ে যাতে পরীক্ষাগুলো বন্ধ রাখা হয়, ভোটের পরে যাতে পরীক্ষা নেওয়া হয়, কারণ পরীক্ষার কারণে অনেক প্রার্থী ঠিকভাবে প্রচারণা চালাতে পারছে না। শিক্ষার্থীরাও নির্বাচনের যে আমেজ, সেই আমেজে পুরোপুরি অংশ নিতে পারছে না। যদিও বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র ভোটের দিন, ভোটের আগের দিন এবং ভোটের পরের দিন পরীক্ষা স্থগিত করেছেন, এর বাইরে পরীক্ষা এবং ভোট দুটি একসাথে চলবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর আচরণবিধি লঙ্ঘনের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যখনই অভিযোগ আসছে তখনই সেটিকে তদন্ত করে তারা ব্যবস্থা নিচ্ছেন, মৌখিক অভিযোগ পেলেও তারা ব্যবস্থা নিচ্ছেন। আর যখন সকল প্রার্থী বলছে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সকল প্রার্থী একে অপরের বিরুদ্ধে দিচ্ছে এবং তারা অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, এতেই প্রমাণ হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না বলে দাবি করছেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। সংঘাতের দুদিন পরও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস পরীক্ষা হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতিও কম। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। এর মধ্যে দুপুরে প্রক্টরিয়াল বডি ও ভিসির পদত্যাগের দাবিতে 0 পয়েন্ট ও বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ করছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। এক ছাত্রীকে মারধরের জেরে রোববার সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। এরপর দফায় দফায় সংঘর্ষে প্রভিসি সহ আহত হন অন্তত 200 জন। আশেপাশে পরিস্থিতি মোটামুটি থমথমে থাকলেও মোটামুটি এখন আপাতত ঠিকই আছে পরিবেশ। চিকিৎসা বাবদ খরচ সেগুলো বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে, পাশাপাশি আমাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা দরকার হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে সেগুলো প্রোভাইড করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘাত বড় হওয়ার পেছনে চাকসু নির্বাচনের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ অনেকের। এ ঘটনা থেকে ফায়দা নিতে শিক্ষার্থীদের উস্কে দেওয়ারও অভিযোগ উঠছে। কয়েকজন ছাত্রনেতা বলছেন চাকসু নির্বাচন বানচাল করতে একটি পক্ষের ইন্ধন থাকতে পারে। সব বিষয়ে আমলে নিয়েই তদন্ত চলছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘাতের মাত্রা কেন বাড়ল তা নিয়ে এখন নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে দফায় দফায় সংঘর্ষের পেছনে নানামুখী উস্কানি ছিল। চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরই এমন ব্যাপক সংঘর্ষ। তাই ভোটের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা তা নিয়েও চলছে আলোচনা। শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে জনপ্রিয় হয়ে উঠতে কিছু ছাত্রনেতা নিজেদের ভূমিকা জানান দিতে চেয়েছেন বলেও মনে করছেন অনেকে। এই যে পরিস্থিতি একটা ক্রিয়েট করছে, এখানে নিশ্চয়ই কোনো স্বার্থান্বেষী মহল হয়তো বা কাজ করছে। চাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পর দিনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় ঝামেলা, 12 ঘন্টা ব্যাপী যে সংঘর্ষ, এটা পরিকল্পিত। এদিকে এই ঘটনার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ অনেক ছাত্রনেতার। ঝামেলা পাকায়া বড় নেতা হওয়া ফুটেজ খাইতে পারি আমরা। কোনো একটা পক্ষ চাকসুকে বানচাল করার জন্য এই ঘটনাকে ইন্ধন বা উস্কানি দিতে পারে। আমরা যখন মার খাচ্ছি তখন অনেকেই মনে করেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য 0 পয়েন্টে ফুটেজে ব্যস্ত, ছবিতে ব্যস্ত। এটা তো কাম্য না। আমরা এর দিকে মার খাবো আর এর দিকে আমরা ফুটেজ নিব, এটা হবে না। অভিযোগগুলো আমলে নিয়েই সবকিছু খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। চাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন উপাচার্য। এখানে একটা চক্রান্ত হয়েছে এবং ঘটনাকে বড় করার জন্য যারা জড়িত ছিল তাদেরকে খতিয়ে বের করতে হবে। এখানে কোনো দল মত, শিক্ষার্থী অনশিক্ষার্থী কোনো কিছু বিচার করার আমাদের কি নেই, সুযোগ নেই। আমরা তদন্ত করে খুঁজে বের করব। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যথেষ্ট রিপোর্ট আছে।
এরই মধ্যে কাজ শুরু করেছে 21 সদস্যের তদন্ত কমিটি। এদিকে 12 অক্টোবর চাকসু নির্বাচনের লক্ষ্যে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 6 দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি শিক্ষার্থীরা। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে শহরের জব্বারের মোড় রেলপথ অবরোধ করে তারা। এর আগে রোববার শিক্ষার্থী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে প্রশাসনের নির্দেশনা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে দিনভর আন্দোলন করেন শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশ বাতিল, প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের বিচার সহ 6 দফা দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। নীলফামারী সদরের উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহতের অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় 5 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। সকাল 9টার দিকে ঘটনা ঘটে। নিহত হাবিব ইসলাম ইকু প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। সংঘর্ষের পর বিক্ষুব্ধ শ্রমিকরা নীলফামারী সৈয়দপুর সড়কে অবস্থান নেয়। সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন নামে একটি কোম্পানিতে ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে 2 দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা। সোমবার রাতে হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে সকালে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সকাল 9টার দিকে তাদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। এ নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? পুলিশ প্রশাসন কি বলছে? আর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, সেটার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন, নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন কারখানার শ্রমিকদের শ্রমিক আদায়কে কেন্দ্র করে দেখা দিয়েছিল। তাকে কেন্দ্র করে কয়েকদিন কারখানার মূল ফটকের সামনে অবরোধ কর্মসূচি পালন করছিল। ঠিক সেই সময় তারা নীলফামারী সৈয়দপুর মহাসড়ক বন্ধ করে দেয়। যান চলাচল বন্ধ হওয়ার এক পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্রমিকরা ভাঙচুর শুরু করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে শ্রমিক, পুলিশ এবং আর্মি এক ধরনের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। শ্রমিক মৃত্যুবরণ কেন্দ্র করে আজ সেই সকাল থেকে এখন পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ঠিক এই মুহূর্তে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় নীলফামারী জেলার যারা এসপি রয়েছেন, ডিসি রয়েছেন এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, তারা সবাই এসে এখানে শ্রমিক এই পরিস্থিতি জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার 2 দিকে শ্রমিকরা অবস্থান করছে, কিন্তু সকাল থেকে চরম দুর্ভোগ হওয়ার কারণে শ্রমিকদেরকে কোনো রকমে বুঝিয়ে যান চলাচল এই মুহূর্তে শুরু হলো। এখন পর্যন্ত এখানে যানজট আমরা লক্ষ্য করছি, তবে আশা করা যাচ্ছে যে অতি শীঘ্রই এই যানজট এখান থেকে কেটে যাবে। আমরা যখন এই বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেছে এবং সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে, যে কারণে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তো খুব দ্রুত এই উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। নীলফামারী থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। নারী নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং সহ বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার দাবি তাদের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। এ সময় নেতারা অভিযোগ করেন, সাইবার বুলিং সহ নানাভাবে নারীদের নিপীড়ন করা হলেও শাস্তি নিশ্চিত করা হচ্ছে না।
অনলাইন এবং অফলাইনে নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং এবং হেনস্থার শিকার দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। রাষ্ট্র নির্বাচন কিন্তু সামনে এগিয়ে আসছে, অনেক নারী কিন্তু তবুও নিজের রিস্ক নিয়ে সাহস করে যারা এগিয়েছিল তারাও কিন্তু এখন ভয় পাচ্ছে যে আসলেই ক্যাম্পাসে কিন্তু সেই নিরাপত্তাটা নেই। আমাদের কোনো বোনের কোনো ধরনের হেনস্থা ছাত্রদল মেনে নেবে না। পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশে সকল ছাত্র এবং ছাত্রীদের সমান অধিকার থাকবে। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। ডেঙ্গুতে গত 10 মাসে 122 মৃত্যুর 80 জনই মারা গেছেন জুলাই আগস্টে। আর এবছর মোট ডেঙ্গু রোগীর 66% শনাক্ত হয়েছেন এই 2 মাসে। সেপ্টেম্বর অক্টোবরে পরিস্থিতির আরও অবনতির আগেই সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে আগস্টে হাসপাতালে ভর্তি হন 10,495 জন, আর জুলাইয়ে এ সংখ্যা ছিল 10,684। এবছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসা 32,028 জনের মধ্যে গত 2 মাসেই ভর্তি হন 21,179 জন, অর্থাৎ মোট রোগীর 66%। জুলাই আগস্ট 2 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে 80 জনের মৃত্যু হয়েছে। এবছর সারা দেশে ডেঙ্গুতে মৃত্যুর 65.5% গত 2 মাসে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণ বাড়ে। তবে এবছর বৃষ্টিপাত দীর্ঘায়িত হওয়ায় সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর নভেম্বরেও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থার তাগিদ। আমাদের কোনোভাবেই কোনো জায়গায় পানি জমে থাকতে দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় যে বৃষ্টির পরে আমাদের ফুলের টবে, দেয়ালের কার্নিশে কিংবা বিভিন্ন ডিসকার্ডেড বা ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে কিন্তু পানি জমে থাকে। এগুলো আমাদের নিয়মিত ফেলে দিতে হবে। ওয়াটার রিজার্ভার যেরকম পানির ট্যাঙ্কি, এগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে মশা ঢুকতে পারবে না এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেঙ্গুটা প্রকোপ কমে যাবে। আগে রাজধানীতে ডেঙ্গু সংক্রমণ বেশি হলেও এবছর বিভিন্ন জেলায় বেড়েছে রোগী। শুধু বরিশাল বিভাগেই এবছর হাসপাতালে ভর্তি হয়েছে 10,000-এরও বেশি রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেবার মান নিয়ে প্রশ্নের মধ্যে দেশে চালু হচ্ছে 5ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G। পরীক্ষামূলকভাবে সেবাটি চালুর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলছেন, 4G সেবার মান ঠিক রাখতে না পারা সমষ্টিগত ব্যর্থতা। আর নতুন সেবা চালুর আগে অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। চলতি মাসের প্রথম দিনেই দেশের কয়েকটি জায়গায় পরীক্ষামূলক 5G সেবা চালু করেছে বড় 2 টেলিকম অপারেটর রবি ও গ্রামীণফোন। 4G'র দামেই 5G সুবিধা পাবেন রবি ও গ্রামীণফোনের গ্রাহকরা। Proud to say that today our network is 5G ready across the board. 4G নেটওয়ার্কেই যেখানে সফলতা আসেনি, সেখানে পূর্ণ প্রস্তুতি ছাড়া 5G চালু চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের পরামর্শ, নতুন সেবা চালুর আগে টেলিকম অপারেটরদের অবকাঠামো উন্নয়নে বেশি নজর দেওয়া উচিত। 4Gতে যে মানের সেবা পাওয়া সেটা আমরা পাইনি। ওরকম 5G চালু হলে সেটা আসলে গ্রাহকদের জন্য খুব একটা আনন্দের সংবাদ না। তবে 5G যে সক্ষমতা, সে অনুযায়ী যদি আমাদের অপারেটররা নেটওয়ার্ক বিল্ড করে এবং সে সেবাটা চালু করে, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এটা একটা বড় সুসংবাদ। টেলিকম নেটওয়ার্ক উন্নয়ন প্রক্রিয়ায় ঘাটতির কথা স্বীকার করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 4G সেবার মানই এখনও আশানুরূপ নয়। আর সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিটিআরসি চেয়ারম্যান। Nominally 4G operates বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে 4G সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। And first in Bangladesh, the reform policy that we have suggested, Telecom Act যে রিফর্ম এটাও আমরা যে করার চেষ্টা করছি, one of the reasons is that we want to allow or we want to open space for active sharing. From that point of view, this is a step ahead. আজকে ওনারা আগেই লঞ্চ করেছেন, I would call it a soft launch. 4G ব্যবহার উপযোগী 60% হ্যান্ডসেটের মধ্যে 5G সেবা নেয়ার মতো স্মার্টফোন মাত্র 6 থেকে 7%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় অধ্যাদেশ জারি করে।
নতুন অধ্যাদেশে 11টি সংশোধন আনা হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী সরকার রাজস্ব নীতি বা ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হবে, আর রাজস্ব সংগ্রহে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে। এছাড়া এই দুই বিভাগে জনবল নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের নেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। গত 12ই মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারির পর আন্দোলন করে রাজস্ব বোর্ডের কর্মীরা। দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 1469 টাকা বেড়ে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 1,75,788 টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়েছে, এজন্য মূল্যবান এই ধাতুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ 30 আগস্ট স্বর্ণের দাম ভরিতে 1,668 টাকা বেড়েছিল, আর চলতি বছরের 23 এপ্রিল প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম বেড়ে হয়েছিল 1,77,888 টাকা। দেশের বাজারে সেটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী হলমার্ক করা প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম 1,67,798 টাকা এবং 18 ক্যারেট 1,43,829 টাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।